কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। এখন তো কিছু করার নেই, প্যান্ডেমিক সিচুয়েশন। এই সিচুয়েশনে আমাদের ভিডিওর মাধ্যমে ক্লাস করতে হবে। বাড়িতে সবাই ভিডিওগুলো ফলো করবে, কোশ্চেনিং অ্যান্সার করবে, ঠিক আছে? তো আমরা বংশগতি চ্যাপ্টারে ছিলাম। আগের ভিডিওতে আমরা বংশগতি সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম যে বংশগতিবিদ্যা কাকে বলে, বংশগতি কী, অর্থাৎ আমরা বলেছিলাম যে বিজ্ঞানের যে শাখায় পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরার মাধ্যমে অর্থাৎ জিনের মাধ্যমে সন্তান সন্ততিদের দেহে সঞ্চালিত হয়, সেই ঘটনাকে আমরা কী বলি? বংশগতি। আর জীববিজ্ঞানের যে শাখায় বংশগতি নিয়ে আলাপ আলোচনা করা হয়, অর্থাৎ জিনের গঠন, ক্রোমোজোমের গঠন, লোকাস, অ্যানিন, তাই না, প্রকট, প্রচ্ছন্ন, এই সমস্ত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাটিকে আমরা কী বলেছিলাম? জেনেটিক্স। এই জেনেটিক্স শব্দটি আগে বলেছিলাম, প্রথম প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী উইলিয়াম বেটসন 1905 খ্রিস্টাব্দে। আর বংশগতিবিদ্যার জনক বলা হয় বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। 1822 খ্রিস্টাব্দে তিনি অস্ট্রিয়ার হেজেনগট শহরে জন্মগ্রহণ করেছিলেন। আর 1966 খ্রিস্টাব্দে তিনি মেন্ডেলবাদ তত্ত্ব আবিষ্কার করেছিলেন। তোমাকে জানতে হবে তাই মেন্ডেলবাদ তত্ত্ব কী। মেন্ডেল তো আমরা জানি মটর গাছ নিয়ে গবেষণা করেছিলেন, যেন আগের দিন মেন্ডেলের সবটা বলেছিলাম আগের ভিডিওতে, মেন্ডেলের জীবন কাহিনীর সংক্ষিপ্ত ইতিহাস। তিনি মটর গাছ নিয়ে গবেষণা করেছিলেন। তো মটর গাছ নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তো মটর গাছের ওপর প্রত্যক্ষ পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে মেন্ডেল বংশগতি সম্পর্কে কিছু কিছু তত্ত্ব আবিষ্কার করেছিলেন। সেই বিজ্ঞান ভিত্তিক তত্ত্ব 1866 খ্রিস্টাব্দে তিনি জার্নাল অফ ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে লিপিবদ্ধ করেছিলেন। এই বাদটাকে আমরা কী বলছি? কী বলছি? মেন্ডেলিজম। আবার বলছি, মটর গাছের ওপর প্রত্যক্ষ পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে মেন্ডেল বংশগতি সম্পর্কিত যে তত্ত্ব আবিষ্কার করেছিলেন, সেই বিজ্ঞান ভিত্তিক তত্ত্ব কত খ্রিস্টাব্দে? 1866 খ্রিস্টাব্দে তিনি জার্নাল অফ ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে লিপিবদ্ধ করেছিলেন। এই ঘটনাকে মেন্ডেলবাদ বলা হয়। তারপর 1884 খ্রিস্টাব্দে মেন্ডেলের মৃত্যু ঘটে, কিন্তু তার জীবদ্দশাতে তিনি তারই সাফল্য দেখে যেতে পারেননি। তার মৃত্যুরও প্রায় 1884 সালে মৃত্যু ঘটে। তারপর 1900 খ্রিস্টাব্দে তার মৃত্যুরও প্রায় 16 বছর পরে তিন দেশের তিনজন বিজ্ঞানী, হল্যান্ডের বিজ্ঞানী দা ভ্রিস, জার্মানির কোরেন্স, অস্ট্রিয়ার সেরমার্ক, দা ভ্রিস, কোরেন্স আর সেরমার্ক, এই তিন দেশের তিনজন বিজ্ঞানী 1900 খ্রিস্টাব্দে এই মেন্ডেলের পূর্ব আবিষ্কৃত তত্ত্বের সত্যতা প্রমাণ করে। এবং তারা এটা আবিষ্কার করে বা এটা প্রমাণ করে যে মেন্ডেল যে বিষয়গুলি লিপিবদ্ধ করেছিলেন, যা যে সূত্র আবিষ্কার করেছিলেন, সেগুলো সবই সঠিক। তখন থেকে মেন্ডেলকে ফাদার অফ হেরিডিটি বলা হয় এবং মেন্ডেলের এই সূত্রগুলিকে বংশগতিবিদ্যার সূত্র বলা হয়, অর্থাৎ তখন থেকে মেন্ডেলকে প্রাধান্য দেওয়া হয়। সুতরাং আমরা বলতে পারি মেন্ডেল তার জীবদ্দশাতে, অর্থাৎ যে বেঁচে থাকাকালীন তারই সফলতা দেখে যেতে পারেননি। তার মৃত্যুর পরে কিন্তু আমরা মেন্ডেলকে চিনেছি। তো বর্তমানে আমরা মেন্ডেল ছাড়া বংশগতিবিদ্যার কল্পনাই করতে পারি না, কারণ বর্তমানে আমাদের বংশগতি তত্ত্বে যা কিছু লাগে, বংশগতি তত্ত্বে যা কিছু লাগে সবকেই মেন্ডেলকে অনুসরণ করে করা হয়। তো এই বংশগতি বিষয়ে কিছু জানতে হলে আমাদের কিছু তত্ত্ব আগে আমাদের জানতে হবে। এই যে বললাম, দা ভ্রিস, কোরেন্স, সেরমার্ক, তিন দেশে তিনজন বিজ্ঞানী 1900 খ্রিস্টাব্দে মেন্ডেলের পূর্ব আবিষ্কৃত সত্যে পুনরাবৃত্ত করে, তাই না? এবং এইটাকে আমরা বলি নয়া মেন্ডেলবাদ বা নিউ মেন্ডেলিজম। বুঝতে পারলে তো? তো এটাকে বলা হয় নিউ মেন্ডেলিজম। তাহলে মেন্ডেলবাদ কাকে বলে, নিউ মেন্ডেলবাদ কাকে বলে, এটা আমরা জানলাম। এবার আমাদের জানতে হবে, মেন্ডেলিজম জানতে গেলে অর্থাৎ আমাদের আগে থেকে কিছু তত্ত্ব জানতে হবে, কিছু বিষয়ের সম্পর্কে আমাদের আলোকপাত করতে হবে, ঠিক আছে? সেই বিষয়গুলি হলো, দেখো একে একে আমরা আসবো। যেমন 1 নম্বর রয়েছে বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। যে বৈশিষ্ট্য কাকে বলে?
বলছি বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট একককে বৈশিষ্ট্য বলা হয়, যা দিয়ে অন্যান্য চরিত্র যেটাকে অন্যান্য ক্যারেক্টার থেকে পৃথক করা যায়। বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট একককে বৈশিষ্ট্য বলে, যা দিয়ে আমরা অন্যান্য চরিত্র একে আলাদা করি। যেমন লম্বা, যেমন বলতে পারি লম্বা লম্বা একটা ক্যারেক্টার কোন সাপেক্ষে? উচ্চতার সাপেক্ষে। লম্বাকে আমরা বড়টি দিয়ে প্রকাশ করি। তেমনি বলতে পারি বেটে, বেটে একটা ক্যারেক্টার, তাই না? লম্বার বিপরীত বৈশিষ্ট্য কি? বেটে, তাই না? বেটে একটা ক্যারেক্টার যেটিকে আমরা কিন্তু ছোটটি দিয়ে প্রকাশ করতে পারি। সুতরাং এটা হতে পারে। তাহলে দ্বিতীয় নম্বর রয়েছে আমাদের অ্যালিল। বলছে সমসস্ত ক্রোমোজোমে নির্দিষ্ট লোকাশে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানগুলির প্রত্যেকটিকে কী বলা হয়? অ্যালিল বলা হয়। আবার বলছি হোমোলোগাস ক্রোমোজোম বা সমসস্ত ক্রোমোজোম। তাহলে সমসস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাস মানে পয়েন্ট, নির্দিষ্ট বিন্দু বা নির্দিষ্ট লোকাশে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানগুলির প্রত্যেকটিকে আমরা কী বলি? অ্যালিল বলি। যেমন মটর গাছের ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটিকে যদি বড় দিয়ে দ্বারা প্রকাশ করা হয় এবং বেটে বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটিকে যদি ছোট দিয়ে প্রকাশ করা হয়, ছোটটি দ্বারা প্রকাশ করা হয়, এবং বড়টি আর ছোটটি যদি ক্রোমোজোমের একটা নির্দিষ্ট লোকাশে অবস্থান করে, তাহলে বড়টি আর ছোটটিকে আমরা কি পরস্পরের অ্যালিল বলতে পারি। বুঝতে পারলে তো? আবার বলছি সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাশে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানগুলির প্রত্যেকটিকে কি বলা হয়? অ্যালিল। মটর গাছের ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটিকে যদি বড়টি হয় আর বেটে বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটি যদি ছোটটি হয় এবং বড়টি আর ছোটটি যদি ক্রোমোজোমের একটা নির্দিষ্ট লোকাশে অবস্থান করে, তাহলে আমরা বলতে পারি বড়টি ও ছোটটিকে পরস্পরে অ্যালিল বলা হয়। বুঝতে পারলে তো? তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যালিল কাকে বলে। এটা খুব আসে পরীক্ষাতে। অর্থাৎ অ্যালিল এক কথায় বলা হয় জিনের বিভিন্ন রূপভেদকে আমরা কি বলি? অ্যালিল। অর্থাৎ জিনের বিভিন্ন রূপভেদকে আমরা কি বলি? অ্যালিল। তারপরে হচ্ছে ফ্যাক্টর বা জিন, তাই না? ফ্যাক্টর বা জিন। তাহলে জিন কাকে বলে? বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহককে জিন বলা হয়। এই যে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরার মাধ্যমে পিতামাতা থেকে সন্তানদের মাধ্যমে সঞ্চারিত হয়, তাহলে নিশ্চয়ই একটা বাহক লাগে, তাই না? তাহলে বাহকটা কে? বাহক হলো জিন। জিনের মাধ্যমে বংশগত বৈশিষ্ট্যগুলি জনিত্রজনু থেকে অপত্যজনুতে সঞ্চারিত হয়। তাহলে জিন কাকে বলে? বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহককে জিন বলা হয়। অর্থাৎ ডিএনএ অণুর একটা নির্দিষ্ট অংশ প্রোটিন সংশ্লেষণের সংকেত বহন করে এবং জীবের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশনের মাধ্যমে বা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করার মাধ্যমে তার প্রকাশ ঘটে, তাই না? সেটাকে আমরা কি বলি? জিন। বুঝতে পারলে তো? তো জিনের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমরা কিন্তু ক্রোমোজোমের মধ্যে পড়েছিলাম। জিন ক্রোমোজোমের একটি অবিচ্ছিন্ন অংশ, ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাশে জিনগুলোর রৈখিক সজ্জায় বিন্যস্ত থাকে, জিন বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। ঠিক আছে? 4 নম্বর আরেকটা পয়েন্ট আমরা জানবো। 4 নম্বর হলো তোমার হোমোজাইগাস হেটেরোজাইগাস। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। হোমোজাইগাস হেটেরোজাইগাস বলছে কোনো একটা চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণের ক্ষেত্রে যদি একজোড়া সমস্ত ক্রোমোজোমে সমধর্মী জিন বা অ্যালিল অবস্থান করে, কোনো একটি চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণের ক্ষেত্রে যদি একজোড়া সমস্ত ক্রোমোজোমে সমধর্মী অ্যালিল অবস্থান করে, তখন তোমার কি বলবো, তখন সেই বৈশিষ্ট্য সাপেক্ষ এই জীবটাকে আমরা কি বলি? হোমোজাইগাস বা তোমার কি বলবো? সমসংখ্য। তাহলে কোনো একটা বৈশিষ্ট্যের সাপেক্ষে কোনো একটা বৈশিষ্ট্যের কোনো একটা বৈশিষ্ট্য নির্ধারণের সাপেক্ষে যদি একজোড়া সমস্ত ক্রোমোজোমের সমধর্মী জিন অবস্থান করে, তাহলে সেই জীবটাকে আমরা কি বলি? হোমোজাইগাস, তাই না? আর যেমন এটা আমরা হোমোজাইগাস বলতে পারি, বড়টি এটা লম্ব বৈশিষ্ট্যের ক্ষেত্রে হোমোজাইগাস, তাই না? আবার ছোটটি এটা বেটে বৈশিষ্ট্যের ক্ষেত্রে হোমোজাইগাস। আর কোনো একটি বৈশিষ্ট্য নির্ধারণের ক্ষেত্রে যদি একজোড়া সমস্ত ক্রোমোজোমে ভিন্নধর্মী বা বিপরীতধর্মী জিন অবস্থান করে, অর্থাৎ একটা প্রকট জিন একটা প্রচ্ছন্ন জিন অবস্থান করে, তখন সেটাকে আমরা কি বলি? হেটেরোজাইগাস। যেমন আমরা বলতে পারি হেটেরোজাইগাস হলো, তাহলে এটা হলো হোমোজাইগাস, এটা হলো হোমোজাইগাস। তাহলে এটারও হেটেরোজাইগাস কী হবে? বড়টি ছোট,
তাহলে কোনো একটি বৈশিষ্ট্য নির্ধারণের ক্ষেত্রে যদি তোমার একজোড়া সংশ্লিষ্ট ক্রোমোজোমে সমধর্মী জিন অবস্থান করে বা অ্যালিল অবস্থান করে তখন সেটাকে আমরা কী বলি হোমোজাইগাস, আর যদি বিপরীতধর্মী জিন অবস্থান করে তখন সেটাকে কী বলি আমরা হেটেরোজাইগাস। বোঝা গেল? তাহলে প্রকট আমাদের এটা জানতে হবে প্রকট গুণটি কিন্তু হোমোজাইগাস অবস্থাতে প্রকাশ পায়, এখন এটা প্রকট, তাই না? আবার হেটেরোজাইগাস অবস্থাতে প্রকাশ পায়। তাহলে এখানে দুটো ক্যারেক্টার রয়েছে, একটা লম্বা আর একটা বেটে। বড়টিটা হলো লম্বার জিন আর ছোটটিটা বেটের জিন। তাহলে এই হেটেরোজাইগাস অবস্থায় প্রকট গুণ প্রকাশ পায়। তাহলে দেখো হোমোজাইগাস এটা, তাহলে বড়টি কি হোমোজাইগাস আর বড়টি ছোটটি কি হেটেরোজাইগাস। কিন্তু এই হোমোজাইগাস অবস্থাতে লম্ব বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, আবার এক্ষেত্রে হেটেরোজাইগাস অবস্থাতে লম্ব বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, লম্বা গুণ প্রকট। তাহলে আমরা বলতে পারি প্রকট গুণটি হোমোজাইগাস হেটেরোজাইগাস উভয় অবস্থাতেই প্রকাশ পায়, কিন্তু প্রচ্ছন্ন গুণটি কেবলমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পায়। এটা কিন্তু হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশ পেতে পারে না। এটা আমাদের হলো পরের পয়েন্ট, এক সংকর দ্বিসংকর মনোহাইব্রিড ডাইহাইব্রিড। এক সংকর দ্বিসংকর বলছে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ একই প্রজাতিভুক্ত দুটি জীবের সংকরায়নকে। বিপরীতধর্মী একজোড়া বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য একই প্রজাতিভুক্ত দুটি জীবের সংকরায়নকে আমরা কি বলি এক সংকর। একজোড়া ক্যারেক্টার, তাই না? তাই লম্বা বেটে, তাই না? তো সেটাই বলছে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ বিপরীতধর্মী একজোড়া বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য দুটি জীবের সংকরায়নকে আমরা কি বলি এক সংকর বা মনোহাইব্রিড। বলতে পারি আমরা বড়টি ইন্টু ছোটটি, তাহলে এটা কি এক সংকর, অর্থাৎ লম্বার সঙ্গে বেটে সংকরণ ঘটানো হলো, তাহলে এটা কিন্তু মনোহাইব্রিড। আর যদি প্রকৃতি দুই জোড়া হয়ে যায়, অর্থাৎ বিপরীতধর্মী দুই জোড়া বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি একই প্রজাতিভুক্ত জীবের সংকরায়নকে আমরা কি বলছি ডাইহাইব্রিড, তাই না? যেমন এক্ষেত্রে আমরা কি বললাম উচ্চতার সাপেক্ষে লম্বা বিশুদ্ধ লম্বার সঙ্গে বিশুদ্ধ বেটে সংকরায়ন ঘটালাম, তাহলে যে উদ্ভিদটা উৎপন্ন হচ্ছে সেক্ষেত্রে উদ্ভিদটা কিন্তু সংকর লম্বা উৎপন্ন হচ্ছে। কিন্তু বিপরীতধর্মী দুই জোড়া যেমন হলুদ ও গোলাকার এর সঙ্গে যদি আমরা সবুজ ও কুঞ্চিত এর ক্রস করাই, অর্থাৎ হলুদ একটা দেখো দুই জোড়া, কেন হলুদ সবুজ বর্ণের ক্ষেত্রে বীজের বর্ণ, গোলাকার কুঞ্চিত মানে বীজের আকার, তাহলে একটা কালারের সাপেক্ষে হচ্ছে আর একটিকে আকারের সাপেক্ষে হচ্ছে, তাহলে কজোড়া রয়েছে এখানে দুই জোড়া। তাহলে বিপরীতধর্মী একজোড়া বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি একই প্রজাতিভুক্ত জীবের সংকরায়নকে আমরা কি বলছি মনোহাইব্রিড। আর বিপরীতধর্মী দুই জোড়া বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি একই প্রজাতিভুক্ত জীবের সংকরায়নকে কি বলছি আমরা ডাইহাইব্রিড। বোঝা গেল? এবার রয়েছে আমাদের সংকরায়ন কাকে বলে? 5 নম্বর। 6 নম্বরে আসবো আমরা সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। ঠিক আছে? বলছে সাধারণত কোনো একটা চারিত্রিক বৈশিষ্ট্যের সাপেক্ষে, অর্থাৎ উচ্চতার সাপেক্ষে আমরা বলতে পারি, বর্ণের সাপেক্ষে আমরা বলতে পারি, তাই না? কোনো একটি চারিত্রিক বৈশিষ্ট্যের সাপেক্ষে একই প্রজাতিভুক্ত বিপরীতধর্মী দুটি জীবের মধ্যে যে মিলন ঘটানো হয় বা তোমার জনন ঘটানো হয় সেটাকে আমরা কি বলি সংকরায়ন। কোনো একটা চারিত্রিক বৈশিষ্ট্যর সাপেক্ষে একই প্রজাতিভুক্ত বিপরীতধর্মী দুটি জীবে, বিপরীতধর্মী মানে একটা মেল হিসেবে গণ্য করা হচ্ছে আর একটা ফিমেল হিসেবে গণ্য করা হচ্ছে। ঠিক আছে? দেখো সাধারণত কোনো একটা চারিত্রিক বৈশিষ্ট্যের সাপেক্ষে বিপরীতধর্মী দুটি জীবের মিলনকে আমরা কি বলি সংকরায়ন, তাই না? একটি চরিত্রের জন্য যদি দুটি জীবের মিলন ঘটানো হয় সেটাকে আমরা কি বলি মানে এক সংকরায়ন, আর যদি দুটি চারিত্রিক বৈশিষ্ট্যের সাপেক্ষে মিলন ঘটায় যখন সেটাকে আমরা বলি দ্বিসংকরায়ন। একটা হলো মনোহাইব্রিডাইজেশন আর একটা কি বললাম ডাইহাইব্রিডাইজেশন। মনোর ক্ষেত্রে কি বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে, ডাইয়ের ক্ষেত্রে কি হলুদ গোলাকার ইন্টু সবুজ কুঞ্চিত। বুঝতে পারলে? তাহলে সংকরায়ন কাকে বলে? কোনো একটা নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যের সাপেক্ষে বিপরীতধর্মী একজোড়া বিশুদ্ধ অর্থাৎ বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে যে মিলন ঘটানো হয় সেটাকে আমরা কি বলছি বা জনন ঘটানো হয় সেটাকেই কি বলছি আমরা সংকরায়ন। এ হচ্ছে বিশুদ্ধ। 7 নম্বর বিশুদ্ধ ও সংকর। তাহলে বিশুদ্ধ কাকে বলে? বলছি যদি কোনো জীব বংশ পরম্পরায় তার বৈশিষ্ট্যগুলোকে হুবহু একই রকম বজায় রাখে।
যদি কোনো জীব বংশ পরম্পরায় তার বৈশিষ্ট্যগুলোকে হুবহু একই রকম বজায় রাখে তখন সেটাকে আমরা কি বলি বিশুদ্ধ। আর দুটি বিশুদ্ধ জীবের মধ্যে বিপরীতধর্মী দুটি বিশুদ্ধ জীবের মধ্যে সংকরণের ফলে উৎপন্ন উভয় বৈশিষ্ট্য সম্পন্ন জীবকে আমরা কি বলি সংকর জীব। বিশুদ্ধ জীব বিশুদ্ধ লম্বা কিন্তু বিশুদ্ধ লম্বা, তাহলে এদের মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে যে অপত্য সৃষ্টি হবে সেটা কি সবাই বিশুদ্ধ লম্বা, এটা হলো বিশুদ্ধ। তাহলে এটা কি বিশুদ্ধ, অর্থাৎ বাবা মা দুটোই একই রকম। এবার আমরা যদি এটা করি বিশুদ্ধ লম্বার সঙ্গে বিশুদ্ধ বেটে সংকলন করাই তাহলে দেখো সংকর লম্বা উৎপন্ন হচ্ছে, তাহলে উভয় বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে। তাহলে এটা হলো বিশুদ্ধ আর এটা হলো কি সংকর। তাহলে যদি কোনো জীব বংশ পরম্পরায় তার বৈশিষ্ট্যগুলোকে হুবহু একই রকম বজায় রাখে তখন সেটাকে আমরা কি বলছি বিশুদ্ধ। আর মানে দুটি বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন বিপরীতধর্মী বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনে উৎপন্ন উভয় বৈশিষ্ট্য সম্পন্ন জীবকে আমরা কি বলি সংকর জীব। বোঝা গেল? এরপরে দেখো প্রকট প্রচ্ছন্ন, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। প্রকট ও প্রচ্ছন্ন, দেখো প্রকট প্রচ্ছন্ন বলছে যদি দুটি বিপরীত ক্যারেক্টার পাশাপাশি অবস্থান, দুটি বিপরীত বৈশিষ্ট্য পাশাপাশি অবস্থান করে তাহলে একটা বৈশিষ্ট্য কী করছে আরেকটা বৈশিষ্ট্যের প্রকাশকে আরেকটা বৈশিষ্ট্যকে প্রকাশিত হতে না দিয়ে নিজে প্রকাশ করছে, অর্থাৎ নিজে প্রকাশিত হচ্ছে, তাই না? এই গুণটাকে আমরা কী বলি প্রকট গুণ। বোঝা গেল? এই যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দিয়ে নিজে প্রকাশ পায়, তাই না, তাকে আমরা কী বলি প্রকট বৈশিষ্ট্য। এই প্রকট বৈশিষ্ট্য কিন্তু হোমোজাইগাস অবস্থাতে প্রকাশ পেতে পারে, আবার হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশ করে। আর যে গুণটি প্রকাশ না পেয়ে সুপ্ত অবস্থায় থেকে যায়, যে গুণটি প্রকাশ না পেয়ে সুপ্ত অবস্থায় থেকে যায় তাকে আমরা কী বলি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে? যেমন আমরা এরকম আমরা আবার ভালোভাবে বলতে পারি যে বিপরীতধর্মী একজোড়া বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে F1 জনুতে বা প্রথম অপত্য জনুতে যে গুণটি প্রকাশ পায় সেটা হলো প্রকট গুণ, আর যে গুণটি প্রকাশিত না পেয়ে সুপ্ত অবস্থায় থেকে যায় তাকে আমরা কী বলি প্রচ্ছন্ন। আর প্রকট বৈশিষ্ট্য, এই প্রকট বৈশিষ্ট্য বা প্রকট বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনগুলোকে আমরা কী বলি প্রকট জিন, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনগুলোকে কী বলি আমরা প্রচ্ছন্ন জিন। কারণ আমরা আগেও আলোচনা করেছিলাম যে আমাদের জীব দু রকমের হয় মানুষের, রোলার জীব আর গোটানো জীব, তাই না? কিছু কিছু মানুষ আছে যারা জীবকে রোল করতে পারে, তাহলে রোলার জীবটা কি প্রকট গুণ, আর কি বলবো আর মানে প্রসারিত জীব সেটা কিন্তু প্রচ্ছন্ন। আবার কানের লুতির কথা বলেছিলাম, মুক্ত আর যুক্ত, মুক্তটিকে প্রকট গুণ আর যুক্তটি হলো প্রচ্ছন্ন গুণ। এবার আমার প্রশ্ন হচ্ছে যে প্রকট কেন প্রকাশ পাচ্ছে আর প্রচ্ছন্ন কেন প্রকাশ পাচ্ছে না? তার কারণ কি প্রকট জিনের যে কার্যকারিতা সেটা প্রচ্ছন্ন জিনের তুলনায় অনেক বেশি, সেই কারণে প্রকট জিনটা কী করছে, অর্থাৎ সোজা কথায় বলা যায় প্রকট জিন প্রতিযোগিতায় প্রচ্ছন্ন জিনের সঙ্গে, অর্থাৎ প্রকট জিনের সঙ্গে প্রতিযোগিতায় প্রচ্ছন্ন জিন পেরে উঠছে না। সেই কারণে প্রকট জিনগুলো কি মানে কি বলবো অন্য একটা প্রচ্ছন্ন জিনকে সাপ্রেস্ট করে নিজে প্রকাশ পাচ্ছে, মানে প্রকট জিনের ক্ষমতা প্রচ্ছন্ন জিনের তুলনায় অনেক গুণ বেশি। বুঝতে পারলে তো? যেমন আমরা যদি বলতে পারি একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছের সঙ্গে যদি একটি বিশুদ্ধ বেটে মোটর গাছের সংকরায়ন ঘটানো হয় তাহলে F1 জনুতে এই লম্বা গুণটি প্রকাশ পায়। বুঝতে পারলে তো? তবে এটা বলতে পারি লম্বা গুণ হলো প্রকট আর বেটে গুণ হলো প্রচ্ছন্ন। মেন্ডেল এরকম 7 জোড়া বিপরীত চরিত্র নিয়ে তিনি আলোচনা করেছিলেন, তার মধ্যে 7 জোড়া বিপরীতের মধ্যেই প্রকট প্রচ্ছন্ন আলাদা রয়েছে। বুঝতে পারলে তো? সেগুলো আমরা পরে আসছি। তাহলে প্রকট প্রচ্ছন্ন পেয়ে গেলাম। আরেকটা হলো তোমার কি অপত্য আর জনিত্র। ঠিক আছে? জনিত্র জনু আর অপত্য জনু। জনিত্র জনু কাকে বলে? বলছে সংকরায়নের জন্য প্রাথমিকভাবে একটা জীবকে পুরুষ হিসেবে নির্ধারণ করা হয় আর একটা জীবকে স্ত্রী হিসেবে নির্ধারণ করা হয় এবং তাদের মধ্যে জনন ঘটানো হয়, তাই না? অর্থাৎ প্রাথমিক অবস্থায় যে দুটি জীবের মধ্যে জনন কার্য সম্পন্ন করা হয় তাদেরকে আমরা কী বলি জনিত্র জনু। বুঝতে পারলি তো? প্রাথমিক অবস্থায় যে দুটির মধ্যে, তাহলে 9 নম্বর আমরা বলতে পারি 9 নম্বর পয়েন্টস আমরা কী বলছি জনিত্র। তো সংকরায়ন পরীক্ষায় সংকরণ ঘটানোর জন্য প্রাথমিকভাবে একটা জীবকে কি বলবো মেল হিসেবে নির্বাচিত করা হয় আর একটাকে ফিমেল হিসেবে নির্বাচিত করা হয়, এদের মধ্যে জননকার্য সম্পন্ন করা হয়, এদেরকে আমরা কী বলি জনিত্র বা প্যারেন্টাল জনু। তাহলে এই জনুটাকে আমরা কী বলি পি জনু। আর জনিত জীবের মধ্যে সংকরণের ফলে, তাই না,
যে প্রথম বংশে যে সন্তান উৎপন্ন হয় তাদেরকে আমরা কি বলি? অপত্য। অর্থাৎ জনিত্রদের মধ্যে সংকরায়নের ফলে যে সন্তান তৈরি হচ্ছে তাদেরকে আমরা বলি অপত্য। প্রথম বংশে যে সন্তান তৈরি হচ্ছে তাদেরকে আমরা কি বলি? প্রথম অপত্য জনু। এবার তাদের মধ্যে সংকরায়নের ফলে আবার যে সন্তান তৈরি হচ্ছে তাদেরকে আমরা কি বলি? দ্বিতীয় অপত্য জনু। বুঝতে পারলে তো? এবার বলতে পারি যে লম্বা বড়টি বড়টি কিন্তু ছোটটি ছোটটি, মানে এটা বিশুদ্ধ লম্বা, এটা বিশুদ্ধ বেটে, এদের মধ্যে সংকরায়ন ঘটনা। তাহলে এটা হলো কি জনু? তো এটা হলো জনিত্র জনু। এদের মধ্যে সংকরায়নের ফলে দেখা যাচ্ছে তোমার কি হচ্ছে? দুটো সংকর লম্বা জীব উৎপন্ন হচ্ছে। তাহলে এটা কি F1 জনু বা প্রথম অপত্য জনু, তাই না? এই প্রথম অপত্য জনুর মধ্যে আবার সংকরায়ন ঘটানো হলো, ঠিক আছে? এদের মধ্যে সংকরায়ন ঘটানো হলে দেখো বড়টি ছোটটি, বড়টি বড়টি, বড়টি ছোটটি, বড়টি ছোটটি আর ছোটটি ছোটটি, তাই না? তাহলে এটা হলো সেকেন্ড অপত্য জনু, এটা হলো F2 জনু। তাহলে এটা হলো পি জনু বা জনিত্র জনু। জনিত্রকে পি দ্বারা প্রকাশ করা হয়, প্যারেন্টস, প্যারেন্টস মানে পিতা মাতা, তার জন্য এটাকে আমরা প্যারেন্টাল জনু। আর এটা হলো প্রথম অপত্য জনু, আর এটা হলো দ্বিতীয় অপত্য জনু। আর একটা করতে হবে, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। জনিত্র জনু অপত্য জনু হয়ে গেল। 10 নম্বর ফেনোটাইপ ও জিনোটাইপ। সংকরণের ক্ষেত্রে কোনো জীবের বৈশিষ্ট্যগুলির বাহ্যিক প্রকাশকে আমরা কি বলি? ফিনোটাইপ বৈশিষ্ট্য। অর্থাৎ বাইরে থেকে যে চরিত্রটা প্রকাশ দেখা, বাইরে থেকে যে চরিত্রটা বোঝা যায় তাকে আমরা কি বলি? ফিনোটাইপ বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্যটা মানে কি বলবো, ইন্টারনাল ক্যারেক্টার যেটা, অর্থাৎ মানে জিনের গঠনগত বৈশিষ্ট্য, অর্থাৎ অভ্যন্তরীণ বৈশিষ্ট্যকে আমরা কি বলি? জিনোটাইপ বৈশিষ্ট্য। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা, কোনো জীবের বৈশিষ্ট্যগুলির বাহ্যিক প্রকাশকে আমরা কি? ফিনোটাইপ ক্যারেক্টার বলি। আর জিনের গঠনগত বৈশিষ্ট্যকে আমরা জিনোটাইপ বৈশিষ্ট্য বলি। বুঝতে পারলে তো? যেমন এইটাকে আমরা বলতে পারি, যেমন দেখো বিশুদ্ধ লম্বা এর সঙ্গে বিশুদ্ধ বেটে সংকরণের ফলে উৎপন্ন হলো লম্বা। এটা ফিনোটাইপগতভাবে লম্বা হলো, কিন্তু জিনোটাইপগতভাবে কি লম্বা? সংকুল লম্বা, বিশুদ্ধ লম্বা নয় কিন্তু, তাই না? তাহলে ফিনোটাইপকে বাইরে থেকে বোঝা যায়, কিন্তু জিনোটাইপকে বাইরে থেকে বোঝা যায় না। ফিনোটাইপ হলো জীবের বাহ্যিক বৈশিষ্ট্য, আর জিনোটাইপ হলো কি? জীবের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য বা জিনের গঠনগত বৈশিষ্ট্য। এভাবে কিন্তু ফিনোটাইপ আর জিনোটাইপের মধ্যে পার্থক্য আসে। বোঝা গেল? আজকের ক্লাসে অবধি থাকলো। পরের ক্লাসে আমাদের মেন্ডেলের অ্যাকশন প্রজনন পরীক্ষা হবে, আর কেন মেন্ডেল মানে কি বলবো মোটর গাছ নিয়ে আলোচনা করেছিলেন সেটা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আজকের ক্লাসে অবধি।